চিকিৎসকদের প্রতিবাদের ভাষাটা হারিয়ে ফেললে চলবে না এবং সাধারণ মানুষকেও বোধহয় এই প্রতিবাদের ভাষাটা জারি রাখতে হবে। সাধারণ মানুষ যদি বিভ্রান্ত হন তাহলে বিপদ হবে, কারণ বিপর্যয়টা শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরেই নামে। দেবাশিসবাবু, আমার মনে আছে বেশ কয়েক মাস আছে আমার এই অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে সাজা দেওয়া হবে। আপনার মনে হচ্ছিল আপনি কিছু তথ্য, এবং যেহেতু আপনি বিভিন্ন জনের সঙ্গে মেশেন, আপনি এই তথ্যটা বলছিলেন, আর আমিও বিভিন্ন জায়গা থেকে যে পাচ্ছিলাম তাতে মিল ছিল যে কোথাও সাজা একজনকেই দোষী সাব্যস্ত করা হবে, এবং যেভাবে গোটাটা সাজানো হচ্ছে তাতে এটাই কাঙ্ক্ষিত ছিল। মৃত্যুদণ্ড হয়নি, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ভাবুন যে প্রসঙ্গটা ডাক্তার গুণ তুলেছেন, যে সেই বিচারক যিনি মাত্র কিছুদিন আগে যিনি জামিন দিচ্ছেন কাউকে, বলছেন যে জামিন হচ্ছে, তদন্ত চলবে, তিনি এই মামলাতে আবার একজনের চূড়ান্ত সাজা ঘোষণা করে দেন, এবং একজনই দোষী এরকম একটা আখ্যান যেন উঠে আসছে কোথাও মনে হয় না যে গোটা বিষয়টা আসলে একটা সাজানো চিত্রনাট্য অনুযায়ী এগিয়েছে? দেখুন, এটা মনে হওয়া নয়, এটা তো ডক্টর গুরুনা যেটা বললেন বা আমরা অনেকেই জানি যে এটা তো পুরোটাই সাজানো। এর মধ্যে এটা বলছি না যে সঞ্জয় রায় দোষী নয়, ডেফিনেটলি যেটা মিস্টার গোয়েন বলে যাচ্ছিলেন যে ওই সঞ্জয় রায় তো আছেই, কিন্তু সঞ্জয় রায় এটা পার্ট অফ দা, পুরো জিনিসটা একটা পার্ট হতে পারে, পুরোটা নয় সঞ্জয় রায়। আমি আপনাকে বলছি এর পরে আরো কতগুলো হবে, এর জন্য জ্যোতিষবিদ্যা জানতে হবে না। দেখবেন এবার তৃণমূলের যারা লোকজন আছে তারা বলতে শুরু করবে যে এই দোষীকে তো আমাদের সিআইডি অনেক আগেই ধরে ফেলেছিল, তাহলে সিবিআই করে আর এক্সট্রা কি করা হলো। এই জিনিসটা এবার আসতে শুরু করতে, আপনি দেখতে শুরু করুন, এটাই হবে। আমি বলতে চাইছি যে আমরা আসলে আমাদের হয়তো হতাশ হওয়ার কথা নয়, কিন্তু কোনো একটা জায়গায় আমরা একটু হতাশ হচ্ছি এই জায়গা থেকে যে সাধারণ মানুষ তো আমরা, আমাদের অন্যান্য কাজ বা অন্যান্য সমস্ত কিছু আছে, তার মাঝেও আমাদের কাছে এইরকম নির্মম হত্যাকাণ্ডটা একটা খুব খারাপ একটা জিনিস লাগা ছিল যে এরম যদি হয় সমাজে তাহলে আমরা কোথায় যাব। কিন্তু হয়তো আমি ধরে নিচ্ছি এটা কারো দোষ নয়, এটা আমাদের সকলের দোষ। আমাদের ঘরে আসলে আগুনটা লাগেনি, তার ফলে আমাদের মধ্যে সবকিছু ছেড়ে যে ঘরে আগুন লাগলে যেভাবে আমাদের প্রতিহত করতে হতো সেটাকে, সেই আগ্রাসন বা সেই অ্যাগ্রেসিভনেসটা বোধহয় কোথাও একটা আমরা মিস করছি, বা কোথাও একটা মিস করেছি এতদিন অব্দি। আমাদেরকে এটা ভাবতে হবে যে আজকে হয়তো এটা অভয়ের সাথে হয়েছে, কালকে এটা আমার আপনার সবার সাথে ঘটবে, এবং এই জায়গা থেকে যদি আমাদের মতো সবাই সাধারণ মানুষ আজকে এর প্রতিবাদ না করি তাহলে বড় ভুল হয়ে যাবে। অনুপম বাবু, সমাজটা তো ক্রমশ এই যে একটা রাজনীতির নামে যেটা নোংরা রাজনীতি চলছে, রাজনীতির পিছনে যে রাজনীতি চলছে, সেই জায়গাটা মানুষের সামনে আনাটা খুব জরুরি। আমরা এতদিন সিবিআই এর উপর ভরসা করতাম, ভাবুন আপনি 2016 সাল থেকে আজ 2024 সাল হয়ে গেল, একটা ঘটনার কনভিকশন হলো না। এরম তো হতে পারে না, এটা তো কি করে হচ্ছে এটা। আমরা চোখের সামনে দেখছি কারো বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, কারো বান্ধবীর বাড়িতে, সেও বেল পেয়ে যাচ্ছে, প্রায় খাদ্য দুর্নীতিতে মামলাতে ধরা পড়ছে, সে বেল পেয়ে যাচ্ছে। আজকে এই যে মাগুর মাছ বিক্রেতা অনুব্রতের মতো লোক, সে ছাড়া পেয়ে যাচ্ছে। সিবিআই ইডি কি তাহলে এতটাই অকর্মণ্য নাকি? এরা এগুলোকে কোন একটা সুতো কাজ করছে এর পিছনে। এক দেশ এক ভোট হতে পারে, অনেক কিছু হতে পারে। রাজনীতি যখন সিবিআই বা ইডি কে কন্ট্রোল করছে, তাহলে তো এরকম রেজাল্ট আসবে। আমাদের একটা ভরসার জায়গা ছিল বিচার ব্যবস্থা। আমি জানি না, আমার হয়তো এখান থেকে এভাবে বলা ঠিক হবে না, কিন্তু সেই জায়গা তো কোথাও একটা আমাদের বড় বড় কোয়েশ্চেন মার্ক আসছে। কারণ এটা তো অবভিয়াস, আজকে দেখুন হসপিটালে যেটা অনেক আগে বলা হচ্ছিল যে এই যে আরএল নিয়ে কত একজন মানুষ মারা গেলেন, দুজন তিনজন প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই জিনিসগুলো, এই যে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল পাইয়ে দেওয়া হচ্ছে বরাত, এগুলোর কারণ কি? এগুলোর পিছনে কারা আছে? পুরো জায়গায় যে দুর্নীতিটা ঢুকে গেছে, সমাজে যে দুর্নীতিটা ঢুকে গেছে, এবং আমি আবার বলছি এর জন্য দায়ী কিন্তু সম্পূর্ণভাবে আমরা সাধারণ মানুষ। আমরা যদি এর প্রতিবাদ না করি, আমরা যদি না ভাবতে শুরু করি যেটা আজকে অভয়ের সাথে হয়েছে, বা যেটা আজকে ওই মানুষটা মারা গেছে তার সাথে হয়েছে, ওটা আমার বাড়িতে কালকে আমার সাথে হতে পারে, আমার মধ্যে যদি সেই অ্যাগ্রেসিভনেস না থাকে, তাহলে কিন্তু আমরা আর কখনোই সমাজ থেকে ফিরে পাবো না। সমাজটা ক্রমশ পচে যাচ্ছে বা তলানিতে চলে যাচ্ছে। আমাদের উচিত, সবার উচিত, এবং ইনক্লুডিং মি, যে আমাদেরকে রাস্তায় নামা উচিত, এর জন্য তীব্র প্রতিবাদ করা উচিত। এর আর কোনো সলিউশন নেই, এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। এটাই বোধহয় আমাদের সবার দাবি, যেটা ডক্টর গোয়েন্দা দাবি করেছিলেন, যেটা মানুষ সাথে ছিল, ওনাদের হাতে ব্যাটনটা তুলেছিলেন। মানুষকে আবার পথে নামতে হবে, এবং খুব অ্যাগ্রেসিভলি পথে নামতে হবে। এই কথাটা বারবার আমি জোর দিয়ে বলছি। এটা শুধু ডাক্তারবাবুদের লড়াই নয়, এটা আমাদের সবার সাধারণ মানুষের লড়াই, এবং আজকে আমাদের সেই জায়গাতে জোর দিতে হবে অনুপম বাবু।
এবং আমি মানে খুব দুঃখিত যে আজকে আমার একটু সময় কম আছে, মানে আমি একটু বেরিয়ে যেতে হবে, কিন্তু আমি বারবার এই জায়গাটা জোর দিচ্ছি, আমি যখনই আপনি ডাকবেন আবার আসবো এবং একই কথা বলবো যে আজকে আমাদের সমাজটা কিন্তু একটা অন্যরকম জায়গায় গেছে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করবো অনুপম বাবু, আপনি দেখবেন মানে কোথায় আমরা কোথায় নেমে যাচ্ছি। আজকে দেখবেন প্রচুর রিল বাজারে চলছে, অনেক প্রান্তিক মানুষ মহিলা তারা দেখবেন ওই বিভিন্ন রকম রিলে তাদের বিভিন্ন পোশাক আশাক পরে ছবি দেয় এবং খুব খারাপ খারাপ সেগুলো, এবং তার কিন্তু প্রচুর ভিউজ হয়, সে সেখান থেকে পয়সা পায় এবং হয়তো দেখা যাবে তারই কোনো মানে হাজবেন্ড বা কেউ এই ভিডিওগ্রাফিটা করছে। মানে আমাদের যে এই যে সচেতনতা, এই যে সমাজের আজকে যে অবস্থা, আমি এটা কেন বলছি, আমি তার পয়সা উপার্জনে আপত্তি নেই, আপত্তি হচ্ছে যে জিনিসগুলোকে আমরা খারাপ ভাবতাম বা সমাজ যেগুলো খারাপ বলে সেগুলো আজকে বড্ড প্রচার পেয়ে যাচ্ছে এবং সেখান থেকে পয়সার জায়গাটা চলে এসে মানুষের ওই যে একটা আদর্শ বা একটা নীতিবোধ এই জায়গাগুলো সরে গেছে। তার ফলে আজকে এই অভয়ের মতো ঘটনা হওয়াতেও আমরা অনেকে চুপ করে বসে আছি, আমরা ভয় পাচ্ছি যে এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের যদি নিজের সাথে এটা হয় আমরা কি করবো এটা আমরা জানি না। তাই আমি বারবার বলছি, সবার কাছে করজোড়ে রিকোয়েস্ট করছি, আজকে আর চুপ করে বসে থাকার দিন নয়। এই সিস্টেমটাকে পরিবর্তন করতে গেলে সবাইকে একসাথে পথে নামতে হবে। থাকুক ব্যাটন ডাক্তারবাবুদের হাতে, কোনো দল নয়, কোনো রাজনীতি নয়, সাধারণ মানুষের তাদের নিজস্ব যে ভোটাধিকার, সেই ভোটাধিকারটা আজকে একটা মানে অন্য জায়গায় পর্যবেসিত হয়েছে। এটা মানে আমাদের ভোটে আমরা মানুষকে মানে নির্বাচিত করছি, সে চলে যাচ্ছে অন্য দলে, আমরা কিচ্ছু করতে পারছি না। অতএব এই যে জায়গাটা আছে, মানুষকে সুসংবদ্ধ হতে হবে, মানুষকে সংগঠিত হতে হবে, মানুষকে একত্রিত হতে হবে এবং সবাই মিলে এক স্বরে একসাথে বলতে হবে এই সিস্টেমটাকে বদলাতে হবে, এবং এটা খুব কঠিন কাজ। আপনি যাবার আগে শুধু আপনাকে, দেবাশিসবাবু আমি শুধু আপনাকে একটা প্রশ্ন, আপনারা তো একটা উদ্যোগ নিয়েছিলেন যে নাগরিকদের একটা মঞ্চ, নাগরিকরা অন্তত দল নয় তাদের অধিকারগুলো বুঝে নেবার লড়াইটা লড়ুক, আপনারা একটা প্রয়াস নিয়েছিলেন এর আগের, আপনি বলেছিলেন বিভিন্ন এখন সেই প্রয়াসটা এখনো আছে, আমরা চেষ্টা করছি, কিন্তু আমি আবার সেটা বলছি, আমরা প্রয়াসটা নিতে গিয়ে দেখছি যে যে মানুষটা, যে মানুষের যে ঢল নেমেছিল, সেই ঢল যে কোনো কারণে হোক, ঢলে একটু কমার দিক রয়েছে। আমরা রিকোয়েস্ট করছি সবাইকে, আবার চেষ্টা করছি যাতে এই জিনিসটা হতে পারে। ডাক্তারবাবুরা যে আন্দোলন করছেন, আমরা সদল বলে সেই আন্দোলনের সঙ্গে যোগ দিতে চাই, কিন্তু কিছু ডেফিনেটলি আমি যেটা বলছি, মানুষের মধ্যে ভয় করছে, মানুষকে পুলিশ হ্যারাস করছে, মানুষকে ওখানকার তৃণমূল নেতারা হ্যারাস করছে, বিভিন্ন রকম যে জিনিসগুলো চলছে, সবাই তো সাধারণ মানুষ, খেটে খুটে খায়, তাদের বাড়িতে বাবা আছে, মা আছে, বউ আছে, বাচ্চা আছে, এবং যে হ্যারাসমেন্টটা তাদের চলছে পুলিশকে দিয়ে বা প্রশাসনকে দিয়ে বা তৃণমূল নেতা গুন্ডাদের দিয়ে, সেটাতে তাদের একটু ভয় পাচ্ছে। আমার আমার দৃঢ় বিশ্বাস এই ভয় আস্তে আস্তে কেটে যাবে। আমাদের যেভাবে সবাই মাঠে নেমেছিল, যেভাবে সবাই রাস্তায় নেমেছিল, যেভাবে সিস্টেমের এগেনস্টে সবাই কথা বলছিল, যেভাবে আজকের দিনে উই ডিমান্ড জাস্টিস বলা হচ্ছে, সেই জাস্টিস আমাদের লাগবে। সমাজকে অন্তত, আমাদের তো আজ 50 বয়স, সমাজকে আমরা চেষ্টা করবো যে আগামী প্রজন্মের জন্য সুস্থ করে বেরিয়ে যেতে। মানে এইটুকু আমি সবার কাছে রিকোয়েস্ট করবো। আমি নিশ্চয়ই জানি আপনাদের মতো প্রোগ্রাম থেকে কিছু লোক তো মানুষ তো দেখবেন, আমি তাদের কাছে করজোড়ে বলছি, আর দেরি করবেন না, তাহলে বড্ড দেরি হয়ে যাবে। বেশ, ধন্যবাদ। আমি আসবো মিতাদির কাছে আসবো। মিতাদি, আপনি শুনলেন যে দেবাশিসবাবুরা এবং দেবাশিসবাবুরাও নিজেদের মতো নাগরিক আন্দোলনের একটা জায়গা তৈরি করবার প্রয়াস জারি রেখেছেন। কোথাও এই যে ভয় পাওয়া, মানুষ ভয় পাচ্ছে, আপনি দেখুন চিকিৎসক নাইয়া, ডাক্তার নাইয়াকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, এইভাবে তো সাধারণ মানুষকে তো আরও বেশি ভয় দেখানো হবে। কোথাও মনে নেই ভয়ের ঊর্ধ্বে মানুষকে উঠে যা পরিমণ্ডল তৈরি হয়েছে, সত্যি কি খুব একটা প্রত্যাশা বা আশা করা যায় যে মানুষ এই ভয়ের পরিমণ্ডল অতিক্রম করে দাঁড়াতে পারবে? এই যে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি করা হয়েছে, এই ভয় দেখানোটা হচ্ছে রাষ্ট্রের ভয়। রাষ্ট্র কি করে নানান ভাবে, ধরো প্রশাসনিক ভাবে, সামাজিক ভাবে, প্রাতিষ্ঠানিক ভাবে, নানান ভাবে মানুষ কিছুটা বেশি ভয় দেখিয়ে সন্তুষ্ট করে রাখতে পারবে, তাহলে হবে কি মানুষ প্রতিবাদে নামবে, প্রতিবাদ করবে না বা অন্যায়টা মুখ বুঝে। এই অ্যাকচুয়ালি রাষ্ট্র তো এটা কিছুটা সন্ত্রাসবাদীদের কাজ করছে আর কি। শেষকালটার কথাটার থেকেও আমি যেটাকে প্রাধান্য দিই, এরা একটি সন্ত্রাসবাদী। এরা সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে কিরকম ভাবে, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। কালকে পলাশীপাড়া হাসপাতালে রিঙ্গার ল্যাকের তো বন্ধ হয়ে যাওয়ারই কথা ছিল। রিঙ্গার ল্যাকের একদিন পর তো কালকে পলাশীপাড়ার একটা হাসপাতালে, গ্রামীণ হাসপাতালে রিঙ্গার ল্যাকেট দেওয়া হচ্ছে একজন পেশেন্টকে। তার বাড়ির লোকরা সঙ্গে সঙ্গে গেছে, ডক্টরকে বলেছেন যে আপনারা ওটা দিচ্ছেন কেন, ওরা তুলে নিন, ওরাকে দেওয়াটা বন্ধ করুন।
ডাক্তারবাবু বলছেন আমি তো দিইনি, আমি তো দিইনি, আমি তো দিইনি। ডাক্তারবাবু এই কথা বলছেন। ওরা নার্সের কাছে গেছে, সিস্টার্স রুমে গেছে। সিস্টার্স রুমে গিয়ে বলছে যে আপনারা এটা কেন পুশ করলেন, এটা দিচ্ছেন কেন, এটা দিয়ে তো ও মারা যাবে, ওর তো গায়ে জ্বর এসে গেছে। ওনার হাজব্যান্ড বলছেন, বলছে আমি কেন দেবো, আমাকে তো ডাক্তারবাবু বলেছেন। তারপরে সর্বশেষ যেটা হলো, ওদেরকে ভয় দেখানোর একটা প্রচেষ্টা হলো যে এরকম করলে পরে হাসপাতালের মধ্যে যদি এরকম আপনারা, এটা বাইরে, এটা হচ্ছে মানে হাসপাতালের বাইরে, আপনারা যদি কাজ করতে না দেন তাহলে কি করে হবে। ওরা কিন্তু ভয় পায়নি, ভয় না পেয়ে শেষটা আর জানি না, মানে ওকে দেওয়াটা বন্ধ, ড্রিপটা বন্ধ করেছে না করেছে জানি না, কিন্তু এই যে প্রতিবাদটা একটা পথ দেখালো, একে ভয়ও দেখানো হলো যে এইরকম করলে কিন্তু আমরা যথাযথভাবে চিকিৎসা করতে পারবো না। তুমি বলো যে ভদ্রমহিলাকে রিঙ্গার ল্যাকটিট দেওয়া হচ্ছে, তখন সলিউশনটা যখন ওর দেখে যাচ্ছে, তখন এটা যখন সারা পৃথিবী জেনে গেছে, আবিশ্ব মানুষজন জেনে গেছে যে এইটা একটা বিষাক্ত জিনিস, তাহলে তার বাড়ির লোকেরা প্রতিবাদ করবে না? আমরা প্রতিবাদ করব না? প্রতিবাদ আমাদের হচ্ছে বেঁচে থাকার একমাত্র মানদণ্ড। আমি মনে করি, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে, সেটা পরিবার হোক, পথ হোক, সমাজ হোক, যেখানেই হোক। আজকে এই যে সাজাটা হলো, আমি পূর্ণদার কথা থেকেই বলি, আমি বরাবরই ক্যাপিটাল পানিশমেন্টের বিপক্ষে। এখন সেটা নিয়ে নানান তর্ক আছে, মানবাধিকার কর্মী বা নানানজন নানান রকম তর্ক করেছেন পক্ষে বিপক্ষে নিয়ে। ওকে যদি সঞ্জয়কে, মুখ্যমন্ত্রী খুব দুঃখ পেয়েছেন, এই মুখ্যমন্ত্রী যে দুঃখ পেয়েছেন তাতে আমার একটু ভালো ফাঁসি লেগেছে দেওয়ার এই জন্য, কারণে, ফাঁসি দেওয়ার দাবি নিয়ে ওনারা নাকি যাবেন, উনি বলেছেন। আর উনি কি বললেন, আমরা তো 3 জায়গায় ফাঁসি দিয়ে দিয়েছি, আমরা 3 জায়গায় ফাঁসি দিয়ে দিয়েছি। তার মানে উনি এখন ফাঁসিও দিতে পারেন। উনার মানে বোধ বুদ্ধি কোথায় গেছে, মিথ্যে কথা বলতে বলতে এবং অসংলগ্ন কথা বলতে বলতে, যে ফাঁসিটা নিম্ন আদালতে হয় না, নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে প্রেসিডেন্ট, তারপরে ফাঁসি হবে। উনি বললেন আমরা তো 5 জনকে না কজনকে ফাঁসি দিয়ে দিয়েছি। কাজেই সঞ্জয় রায়ের ফাঁসিটা হলে পরে উনি খুব খুশি হতেন। এইখানটাই আমার খুব ভালো, মানে রায়দানের এইখানটাতেই আমার ভালো লেগেছে। প্রথম কথা, টাকার অ্যাপ্রোচটা আমার খুব একটা ভালো লাগেনি। আমি একটা ফেসবুকে তখন পোস্ট দিলাম যে না, তা কেন, 17 লক্ষ কেন, এই মেয়েটি সারা জীবন চাকরি করলে যে টাকা আয় করতো তাকে সেটা দেওয়া হোক, যদি টাকারই কথা ওঠে। এটা মানে অ্যাপার্ট, জোকস অ্যাপার্ট আর কি, কিন্তু জোকস না, এটা হচ্ছে আলাদা প্রশ্ন। কিন্তু ব্যাপারটা হচ্ছে সঞ্জয় যে একা নয় সেটা সবাই জানে, পৃথিবীর সবাই জানে, কারণ অভয়ার মৃত্যুটা একটা প্রাতিষ্ঠানিক, প্রশাসনিক, রাজনৈতিক হত্যাকাণ্ড। তা এই 3টে জায়গার লোকেরা মিলে যদি হত্যাকাণ্ডটা করে তাহলে সেটা একার তো হতে পারে না। এবং তাকে যেভাবে মেরেছে, তাকে যেভাবে পাওয়া গেছে, যে 24টি ক্ষত তার দেহে দেখা গেছে, এইটা একজন লোক একা করতে পারে না। তাহলে তার পাশের রুম থেকে লোকেরা শুনতে পেত, জানতে পেত, আসতো, একটা কিছু হতো, নিশ্চয়ই হতো বা হতো না, কিন্তু সঞ্জয় রায় এটা একা করেনি, এটা দিনের আলোর মতো সত্য। এই যে ওকে ক্যাপিটাল পানিশমেন্টটা দেওয়া হলো না, এই পার্টটাই কিন্তু আমি খুশি, কারণ ওকে বাঁচিয়ে রাখা দরকার খুব বেশি। কারণ ওর কাছ থেকে এখনো অনেক খবর আমাদের জানার আছে, কিন্তু ওকে ওর যা ভাষ্য, ওর সাথে তো আমরা কেউ কথা বলতে পারিনি, ওর যে ভাষ্য, এখন তো ওকে আর এমন প্রিজন ভ্যানে আনে ওকে দেখাও যায় না। ও বারবার বলছে যে আমি দোষী নই, আমাকে মুখ খুলতে বারণ করা হয়েছে, আমাকে সব বলতে বারণ করা হয়েছে। এই পার্টটা আমি মানতে পারি না। কারণ কি, তুমি আজকেও যখন তোমাকে আদালতে সুযোগ দেওয়া হলো, তুমি তো তখন সব কথাটা বলবে। হ্যাঁ, এখন এই কথার প্রেক্ষিতে একটা কথা আসে, আমাদের এই সরকার যা মানে যে জঘন্যতম সন্ত্রাসী কার্যকলাপ করে চলেছে, তাতে ওকে জেলের মধ্যে মেরে ফেলতে সময় লাগবে না। টোপ দেওয়া হয়েছে কিনা সেটা তো আপনারা জানেন না, মানে আমরা তো কেউ বলতে পারবো না যে কিভাবে টোপ দেওয়া হয়েছে, কিভাবে কথাবার্তা চালানো হয়েছে।
এই ভয় না, ওকে টাকার চোখ দেওয়া হবে না, কিন্তু ওকে মেরে ফেলার একটা ভয় দেখাতে হবে। হ্যাঁ, কাজেই এইটার জন্য হয়তো ও মুখ খুলছে না, কিন্তু ওকে ওর অবশ্যই উচিত এখনো, মানে অনেক সময় আছে, আমাকে আমাদের অনেকটা পথ পেরোতে হবে। সেই পথ ধরে আমাদের প্রতিবাদ করলে। আর একদিক কি বলবো, এই যে সিবিআই আজ বলা হচ্ছিল যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এইটা তো সিবিআই প্রমাণ। আদালত থেকে, শিয়ালদা কোর্ট থেকে অনির্বাণ বাবু কি বললেন যে এটা তিনি মনে করছেন, যদিও এটা এরকমই এই ঘটনাই 100% রিয়ালিস্ট মানে মানে অনেকেই, আমি অনেকের কাছ থেকেই শুনেছি অনেক রকম খুন হয়েছে, অনেক রকম কিন্তু এরকম জানা একদম। যায়নি, মানে আমরা বেশ। আমরা আমরা জ্ঞান হওয়ার পর জানি, কিন্তু সিবিআই কেন এটা বের করতে পারলো? আমার সিবিআই সিবিআই অনেক প্রশ্ন তো অনেক। মাকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি, যারা ছিল মানে তার সহকর্মী, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি, ডিএনএ টেস্টের রিপোর্টটাকে এই চার্জশিটের অন্তর্ভুক্ত করা হয়নি, অনেকগুলো প্রশ্ন তো আছে। একটা কথা সেটা হচ্ছে, যেহেতু এটা প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক প্রশাসনিক হত্যাকাণ্ড, এটার বৃত্তটাকে প্রায় ওরা নষ্ট করে ফেলেছে। মানে প্রমাণ লোপাট যখন আমরা তখন একদম। ওটাও তো একটা বড় প্রশ্ন যে ভাঙচুরটা হলো কেন, ওই সময় কারা করলো, এই বিষয়গুলো তো তদন্তের আওতায় আসতে পারতো, যে ওখানে ভাঙচুরটা কেন হলো, কোন উদ্দেশ্যে হলো, পুলিশ প্রশাসন এতটা ব্যর্থ হলো কেন, এগুলো তো প্রশ্ন। আর একটা, আমরা তো প্লেস অফ অকারেন্সটাই এখনো জানি না, সিবিআই তো সেটাই জানাতে ব্যর্থ। ফলে সিবিআই হ্যাজ কোনো রাইট নেই কিছু বলার। এখন আমার যেটা ব্যক্তিগত, আমাদের সিবিআই এর উপরে প্রচন্ড একটা চাপ সৃষ্টি করা উচিত, যাতে সিবিআই এরপরে, এবার তবে হায়ার কোর্টেও যাতে সিবিআই একটু নিজেকে শোধরানোর চেষ্টা